এরা তো সিপিএম সমর্থকদের মতো নাস্তিকও না, এরা কিন্তু সারাদিন ঠাকুর পুজো করছে এবং বাড়িতে পুজো বাচ্চা করছে, মন্দিরে দান দক্ষিণাও দিচ্ছে। তাহলে মানে ভগবানের জন্য প্রতি ভয় নেই, ভালোবাসাও নেই। এরা না দু নৌকোয় পা দিয়ে চলে। মসজিদের বাইরে কখনো ঈদের দিন সিপিএম আদৌ বুক স্টল দেয় না কেন? উত্তর তারা দিতে পারেনি কেন। দুর্গা ঠাকুর কি ব্যবসা? তাহলে মমতা দুর্গা নিয়ে ব্যবসা করে, সিপিএম দুর্গা নিয়ে ব্যবসা করে। তাহলে এরা ওই এক হাড়ির চাল। আর ইন্দি জোটে আর একজন যে শরিক আছে তারাও ধর্মের আফিমের নেশা কাদের মুখে লাগাচ্ছেন, কাদের চোখে লাগাচ্ছেন? যারা বেশি ধর্মে বিশ্বাসী তাদের চেষ্টা চালাচ্ছেন। আপ্রাণ ওই হুমায়ুন কবিরকে দিয়ে বি টিম তৈরি করে ফেলেছে। যে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা বলে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কি করে এত আরবি ফার্সি ভাষার এত প্রাচুর্য দেখাচ্ছেন বইয়ের মধ্যে? বাচ্চারা তাহলে কি শিখছে? নমস্কার বন্ধুগণ, আজ প্রথমবার আমাদের পডকাস্টে যিনি এসছেন তিনি বিজেপির মুখপাত্র, তিনি পেশায় শিক্ষিকা এবং তিনি এই মুহূর্তে তার পিএইচডিও করছেন। তার গবেষণার টপিক হলো পূর্ব কলকাতার জলাভূমি এবং সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। তার নাম ওফেলিয়া সিনহা। অনেক ধন্যবাদ দিদি আমার পডকাস্টে প্রথমবার রাখার জন্য। তো দিদি, আপনি বিজেপির মুখপাত্র এখন এবং নানানভাবে রাজনীতির সঙ্গে জড়িত, এবং আপনি আগে সিপিএমের সঙ্গে জড়িত ছিলেন। আপনি একসময় কাউন্সিলর ক্যান্ডিডেটও হয়েছিলেন 10 বছর আগে, প্রায় 11 বছর আগে। কিভাবে এই রাজনৈতিক ভাবনা চিন্তার পরিবর্তন কেন? আমি 16 বছর বয়সে যখন স্কুলের পর আমাদের সময় 11-12 ছিল কলেজে, আমি জয়পুরিয়া কলেজে ভর্তি হই। তখন থেকেই আমার রাজনৈতিক জীবনের শুরু হয় এবং এসএফআই দিয়েই শুরু হয় আমার রাজনৈতিক জীবন। আর তারপরে পড়াশোনা এখনো যেমন করছি, তখন আমি প্রায় সারা জীবনে কোনো সময় বই খাতার বাইরে থাকিনি, এখনো পর্যন্ত থাকিনি। আর তার সঙ্গে প্যারালালি আমার জীবনের যতটা সময় পেরেছি রাজনীতিতে দিয়েছি। মানে নিজের শিক্ষা, নিজের রাজনৈতিক জীবন, এই দুটোর পরে মানে আমার নিজের ব্যক্তিগত জীবন আসে। আমার কাছে এটাই মানে রাজনীতিটা এতটাই আমি ভালোবাসি অন্তর থেকে। কারণ এটা এমন একটা প্রেক্ষাপট যেখানে হয়তো সমাজের পরিবর্তন করা যায়। সমাজকে বোঝা, সমাজকে চেনা, সমাজের চেতনাবোধকে জাগানো, সবটা কিন্তু রাজনৈতিক কর্মীরা পারে। তাদের যে চিন্তাধারা, অনেকের এই যে ওপিনিয়ন আমরা দিই না, সেগুলোর মধ্যে থেকে মানুষ তার নির্যাসটা নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা জায়গার মাধ্যম হিসাবে কাজ করতে পারি, সেই মিডিয়ামের কাজটাই আমি করার চেষ্টা করেছি আমার রাজনৈতিক দিক থেকে। এবং যেহেতু পরিবেশকে ভালোবাসি, ভবিষ্যতেও মানে পরিবেশ নিয়ে বর্তমানে আমি এখন করছি, ভবিষ্যতেও ইচ্ছে আছে পোস্ট ডক করার বা কিছু, সে সবটাই মানে পরিবেশকে নিয়েই গবেষণা আমার যেমন চলছে তেমনই চলবে। আর এসএফআই এর পরে ডিওয়াইফাই করেছি, কলেজে বহু আন্দোলন, অবরোধ সবকিছুর মধ্যে দিয়েই গেছি। নবান্ন অভিযান, সেখানে আমার হাত ভেঙেছে, অনেক কিছুই করেছি। কিন্তু তারপরেও আমি দেখেছি সেখানে কোনো না কোনো জায়গায় আমার একটা মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল। আচ্ছা। অন্তর্দ্বন্দ্ব এই কারণে, আমি অত্যন্ত একটা মানে বনেদি পরিবারের মেয়ে, যেখানে এখনো পর্যন্ত দুর্গাপুজো হয় এবং সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি নিজেকে নাস্তিক বানাতে পারিনি। আর বানাবোই বা কেন? আমার কৃষ্টি, ঐতিহ্য, ধর্ম যা আমাকে ধারণ করে, তাহলে সেই ধর্মকে আমি তো বলতে পারবো না না আমি মূর্তি পুজোয় বিশ্বাসী না। মিথ্যা বলবো না, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলার মানুষ। আর সেই কারণেই হয়তো আমি দীর্ঘ পথ চলেছি, তারপরেও মনের মধ্যে আমার সঙ্গে প্রতি মুহূর্তে দ্বন্দ্ব হতো। সেই কর্মধারা নিয়ে হোক, চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে হোক, প্রতিবাদের বিষয় নিয়ে হোক, দৃষ্টিভঙ্গির বিষয় নিয়ে হোক, এবং মানুষকে যে শিক্ষা দেওয়া হচ্ছে দেবদেবীর পুজো, এই যে কমিউনিজমের যে মূল বিষয়ের উপর আমার মেন ফিকশন, যেখানে আমার সঙ্গে বাধে দ্বন্দ্বমূলক যেটা বিষয় আমার কাছে, সেটা আমি নিজে দেখছি। যখন তারা ঈদের দিনে গিয়ে চোখে কাজল পরে কোলাকুলি করছে, সেখানে দুর্গাপুজোর দিন প্রত্যেকটা দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বুক স্টল দেওয়া হচ্ছে দুর্গাপুজোয়, কালী পুজোয়। আমি তখনও প্রশ্ন করতাম, ঈদে কেন দেওয়া হয় না বুক স্টলগুলো?
কিন্তু পুষ্পাঞ্জলি দিলে আমাকে নিয়ে ঠাট্টা হাসি কেন করা হয়, হুম। ঠাট্টা তামাশা কেন করা হবে? তোমরা যে প্ল্যাটফর্মকে ব্যবহার করছো, বই বিক্রি করছো, বিদেশি সেই মানুষ মার্ক্সবাদ, লেনিনবাদ, স্ট্যালিনবাদ এত কিছু করছো সেই দুর্গা মায়ের প্রতিমার মণ্ডপকে কেন্দ্র করে, হুম। তাহলে কেন পারবেন না আপনারা অঞ্জলি দিতে? হুম। এই নিয়ে আমার সঙ্গে একটা তর্ক হতোই হুম। সিনিয়রদের সঙ্গে। হুম। না, এটা আমাদের পার্টির ইয়ে না। আজ আমি অনেকের মুখে শুনি গান্ধী, বাবা গান্ধীবাদ নিয়ে কত কি হয়ে গেল, মনরেগা চলে গেল, সিপিএম এর বুকের দুটো পাঁজর খুলে গেল হ্যাঁ। মনে হলো, বোধহয় রাস্তায় খুলে পড়ে গেল। হ্যাঁ। এদিকে এই মনরেগা নিয়ে যারা বলছে হুম। তাদের পার্টি অফিসগুলো দিয়ে গিয়ে দেখে আসুন তো কোনো জায়গায় গান্ধীর ছবি আছে? তারা বরাবর গান্ধী বিরোধী ছিল, হঠাৎ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খুব গান্ধী প্রেমী হয়ে গান্ধী গেছে। প্রেমী হয়ে গেল। তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না গান্ধীবাদী কমিউনিস্ট পার্টি, এটা আমার খুব জানার ইচ্ছে হয়। তাহলে তারা যেন এই স্টেলিন, লেনিন আর মার্ক্স এই তিনটের মাঝখানে গান্ধীজিকে যেন বসিয়ে দেয়, সেটা কজন করতে পারে দেখব। আর এই যে এত এনাদের মধ্যে এই জোর করে চাপিয়ে দেওয়া বলছিলাম না, হুম। যাদবপুর মানে যাদবপুরে আমি একটা ছোট একটা কোর্স করতে গিয়েছিলাম, ওই যে বললাম কোনো সময় ফাঁকা থাকিনি, হ্যাঁ। তো সেই সুবাদে এবার সেখানে গিয়ে দেখলাম, যদিও খুব কম যেতাম, কিন্তু তার মধ্যে মনে হলো গরুর মাংস খাওয়াটা ফ্যাশন। আচ্ছা। ফ্যাশন কেন? তাহলে শুয়োরের মাংস খাওয়াটা কেন ফ্যাশন হচ্ছে না ওখানে? হুম। এই বলেছিলাম বলে খুব সমস্যায় পড়েছিলাম আমি। সেটা 2001 সাল। আচ্ছা। ওই সময় হুম। তখন তো একেবারে মধ্য গগনে রয়েছে সিপিএম, তার মধ্যে আমি সিপিএম এ থেকে সিপিএম এর বিরুদ্ধে কেন কথা বললাম। হ্যাঁ। একবার ব্রিগেডে এরকম করা হয়েছে, রোল নিয়ে এসে খাওয়ানো হবে, হ্যাঁ। আমি বলছি রোল খাবো না, খেতেই আমি বলছি না খাবো না। আমি বলছি কেন, তুমি কি বুঝেছো এটা কি আছে? আমি বলছি তোমরা যদি এখন জালিয়াতি করো খাবার নিয়ে বলে খাওয়াও না, কোনো অসুবিধে নেই। ঠিক আমার যেন মনে হলো সেরকমই একটা ঘটনা আমরা আবার পুনরাবৃত্তি পেয়েছি। তো এই যে চাপিয়ে দেওয়ার বিষয়, মানুষকে ভুল বোঝানোর বিষয়, আজ যদি আমরা মার্ক্সবাদকে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা কি আদৌ সম্ভব? একটা জায়গার যে পরিবেশ, সেখানকার মানুষ, তাদের ঐতিহ্য, কৃষ্টি, শিক্ষা, রীতি নীতি সব কিছু তাদের মতো হয়, কোনো কিছু বাইরে থেকে চাপিয়ে দেওয়া, এই প্রচেষ্টার বাইরে যেতে হয়। বামফ্রন্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ। তারা পুরনো ছাঁচে নতুন গড়ার চেষ্টা করেছে। নতুন ছাঁচ ছাড়া কোনো দিন নতুন কিছু আপনি পাবেন, গড়তে পারবেন? আপনাকে একটা আমি পুরনো বাটির ছাঁচ দিলাম, আপনি ওই ছাঁচে বাটিই বার করতে পারবেন, একটা গ্লাস বার করতে পারবেন না, হ্যাঁ। তাই তো? তাই সিপিএম এর এই প্রচেষ্টাকে আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি, এখনো বলবো, যা প্রচেষ্টা দেখছি, এর হাত ধরো তার হাত ধরো, হ্যাঁ। ওই 2016 আমি কখন থেকে একেবারে সরে গেলাম? একটাই কারণ, হারতে শিখতে হয়, আবার জয়ী হওয়ার প্রচেষ্টা করতে হয়, এবং সেই এন্থু, সেই স্পিরিট আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে দিনের পর দিন, আমি প্রত্যেকটা পার্টিকে কিন্তু ঘরে বসে পড়াশোনার ফাঁকে যদি গালে হাত দিয়ে জানলা দেখে মানুষ কিছু চিন্তা করতো, মানে করে অনেক মানুষ, আমিও করি, আমার ক্ষেত্রে সেটা ছিল রাজনৈতিক কিছু ট্যালি করা, কিছু পার্থক্য, এরকম ভাবনা আমার মনে। কিন্তু বিজেপি যেখানে কোনো জায়গায় নাম শোনা যেত না, তবুও তারা নীরবে লড়াই করত। যে কজন লোক, কোনো প্রার্থী, আমি ভারতীয় জনতা পার্টি, তারা নিজেদের প্রচার নিজেরা করেছেন, নিজেদের হ্যাঁ। ফেস্টুন নিজেরা লাগিয়েছেন, নিজেদের দেয়াল লেখন নিজেরা করেছেন। যখন এই ইতিহাসগুলো দেখি, বিশেষত যখন আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কিছু লেখা, তার বিষয়ে কিছু যখন আমি পড়তে শুরু করি, সত্যি মনটা না আবেগে আপ্লুত হয়েছিল যে আমাদের এই একটা হোমল্যান্ড আজ যে এত বড়াই করে তৃণমূল, কোথায় কোথায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণগুলো দিত? বাংলাদেশের মাটিতে কোথায় দিত?
তা সেটুখানি বোধ নেই তার, হুম। চেতনার অভাব। ওই যে বলে না চৈতন্য হোক, আসলে চেতনা আমাদের যে ভেতরকার যে বোধ শক্তি, হুম। তার উন্মোচন হওয়ার প্রচন্ড দরকার আছে পশ্চিমবঙ্গবাসীর। হুম। বর্তমানে যেটা প্রয়োজন, এই ভূখণ্ডকে বাঁচানো আমাদের আশু কর্তব্যের মধ্যে পড়ে। এরম বহু কিছু আমি ভেবেছি। 2016 আবার আমি ফিরে যাচ্ছি। 16তে দেখা গেল জোট হ্যাঁ। কংগ্রেসের সঙ্গে। আমি নিজে দেখেছি কংগ্রেসের যে অত্যাচার হয়েছে একটা সময়, শুনেছি, মানে দেখিনি, সরি, শুনেছি আমার বাবার কাছ থেকে, কাকুর কাছ থেকে, তো ঠাকুমার কাছ থেকে আমরা এগুলো শুনেছি যে তারপরে এই জায়গায় রয়েছে সিপিএম, এই জায়গায় কংগ্রেস, দুজনে দুটো মেরুতে বাস করে, এরম একটা বিষয় ছিল। তারা যখন হাত ধরলো, আমি জাস্ট প্রশ্ন করেছিলাম কেন? বলল, তুমি কি নিজেকে নেত্রী ভাবছো? হুম। তারপরে যখন নবান্ন অভিযানে হাত ভেঙেছে, কারোর ভাঙে না, তোমার কেন ভাঙে? এরম প্রশ্ন এসছিল। যখন 17-18 জন লেঠিল পুলিশ আমাকে পেটাচ্ছে, হুম। সেটা ভাইরাল হওয়ার পরে অনেক নেতার মনে হয়েছিল আমি বোধহয় নেত্রী হয়ে গেলাম। আচ্ছা। আমার সঙ্গে কিছু মানে এরম ঘটনা। এবং এই যে জোট, হুম। আমার পা ভাঙতেই পারে। হুম। পা ভাঙা মানেই কি আমি অন্যের ঘাড়ে ভর দিয়ে সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করব, নাকি আমি আমার পায়ের ভাঙাটাকে সারাবো, ক্ষত সারাবো? হুম। অবশ্যই ক্ষত সারাবো। হুম। আমি চা খাবো, চা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, হুম। চায়ের জল ফুটলো না, চা পাতা দিয়েই খেয়ে নেবো, সেটা কি একটা সুন্দর চা হবে? না। হবে না। তাহলে সিপিএম সেই কাজটাই করেছিল ওই সময়, হুম। কংগ্রেসের হাত ধরলো। কংগ্রেসও ভাবলো এদিক ওদিক করে বোধহয় কিছু হবে। এইবার তাহলে হাত ধরছে না কেন বলুন তো? কারণ মহাশূন্যে পাড়ি দিয়েছে সিপিএম। সিপিএম এর নিজের নীতি, নৈতিকতা, মিথ্যা কথা বলে যে চাপিয়ে দেওয়া, এবং তার অনুগত ছাত্রী হিসাবে তৃণমূল। আমি এই তৃণমূলকে কোনো দিন সহ্য করতে পারি না, কোনো দিনও না। আচ্ছা। এই তৃণমূলের যে নীতি, সত্যি কথা বলতে, এটা দল, পার্টি না সার্কাস পার্টি, এটাও এখন আমি বুঝে উঠতে পারিনি। সত্যি কথা, যে পার্টি বলতে যা বোঝায়, যা জনগণের জন্য কাজ করবে, রাজনীতি অর্থাৎ রাজার যে নীতি থাকবে, অর্থাৎ এখানে রাজা বলতে যে কেবল প্রজাদের শাসন করবে সেই নীতি না, রাজ মানে বিশেষ শ্রেষ্ঠ নীতির যে অধিকারী, তারাই রাজনীতি করবে, সেই নৈতিকতা বলতে এইখানে বোধহয় কিছু নেই তৃণমূলে। আর তারপরে দেখলাম ইন্ডি জোট। হুম। ইন্ডি জোট বললে অনেকের মনে অনেক কষ্ট হয়, বলে ইন্ডিয়া বলতে পারেন না। আর বলছে আমি তো মানে আপনারাই তো বানিয়েছেন, ওরকম শর্ট ফর্ম কি করা যাবে? ইন্ডিয়া বলতে হবে, হ্যাঁ। ইন্ডিয়া জোট। আমি বললাম তার মানে অ্যালায়েন্স মানেও জোট, হ্যাঁ। জোট মানেও জোট। হ্যাঁ। আমি তো এরকম কিছু বলতে পারবো না, তাহলে কি বলবো? ইন্ডি স্কোয়ার বলতে হয়, আর নইলে ইন্ডি জোটের পিন্ডি চটকাচ্ছেন বলতে হয়, দুটোর একটাই আমি বলি। তো এই যে প্রচেষ্টাগুলো এরা করছে, প্রত্যেকটাই বাতুলতা। পশ্চিমবঙ্গের বুকে একেবারেই যাদের গ্রহণযোগ্যতার নেই, তা হলো বামফ্রন্ট। চিরতরে মুছে গেছে, মুছে যাবে, মহাশূন্যে বিলীন হতে চলেছে। আর এইবার তৃণমূলের যে প্রচেষ্টা, সেটা হচ্ছে একটা মোজা ছিল, ধরুন মোজা কেটে জামা বানানোর প্রচেষ্টা করলে যা হয়, না সেই মোজাটা থাকে পরার উপযুক্ত, না জামা তৈরি হয়। দেখিনি তো আমরা, মোজা কেটে কি জামা আপনি বানাতে পারবেন? পরতে পারবেন? পারবেন না। এই একটা চেষ্টা কিন্তু করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কি করছে? ভাতা ডোল, ডামাডোল, এই তো হচ্ছে। ভোটের সময় ডামাডোল, তার আগে ডোল, এই দিয়ে ভোট হয় না। মানুষের মাথার উপরে দিনের পর দিন ঋণ চাপিয়ে যাবে, আর সেই বোঝা আমরা ভোগ করব, সেটাও কি সম্ভব নাকি? আগে একটা উনি বলতেন এত ঋণের বোঝা, উনি তো তার থেকে 10 গুণ আমাদের মাথায় ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছেন। আমাদের যে বাচ্চাটা এখন জন্মাবে, যে কিছুই জানে না, না রাজনীতি জানে, না সে পশ্চিমবঙ্গকেই চেনে, সে সেই জায়গায় যেখানেই পশ্চিমবঙ্গের জন্মাক না কেন, সে তো মাথার উপরে ৭৬,৬৬৬ টাকা বোধহয় ঋণের বোঝা মাথায় নিয়ে। এখন অবশ্য বেড়ে গেল, এই রিসেন্ট বাজেটে আর একটু বাড়লো ঋণের বোঝা বোধহয়। হ্যাঁ, ৮০,০০০ সামথিং হচ্ছে বোধহয় প্রত্যেকের মাথার উপরে আমাদের ঋণের বোঝাটা। তাহলে এই বোঝা আমরা বইছি। এর আগে আমরা দেখলাম তৃণমূল বলেছিল 2021-এ, বলল ডবল ডবল চাকরি হবে। তো ডবল ডবল চাকরি যদি হতো,
তাহলে যখন এই যুবশ্রী, আমি বলি না বেকার ভাতা বলি আমি ওটাকে, ১,৫০০ টাকার নামে তখন দেখা গেল ৪৮ ঘন্টার মধ্যে ১৪ লক্ষ ফর্ম জমা পড়ে গেছে অলরেডি, আবেদনপত্র। তারপরে আরো আরো ৯০ লক্ষ ওভার এখন পর্যন্ত, কোটিরও বেশি হয়ে গেছে এখনো, মানে যদি এখন এই রিসেন্ট আমি দেখিনি এখনো। তো এই যে ফর্মগুলো জমা পড়ছে, উনি বলছেন কেন বিজেপিরা জমা দিচ্ছে। বিজেপিরা তো জমা দিতেই বলবো আমি, কেন লুকিয়ে থাকবে? বেকাররা আপনার কাছে কি লুকিয়ে থাকবে? আপনার ঝোলা থেকে এখন বেড়াল বেরোচ্ছে, রাইট। ঝোলা থেকে বেড়াল বেরিয়ে গেল। ওটা যদি আগস্টে করতেন তবু এই বেড়ালটা লাফ দিয়ে ঝোলা থেকে বেরোতো না, যে এতজন বেকার আছে। তাহলে এই যুব ভাতার নামে যারা ফর্ম ফিল আপ করছে প্রত্যেকে বেকার। তাহলে উনি চাকরি দিতে পারেননি, কারণ উনি শিল্প আনতে পারেননি। দিনের পর দিন আমরা দেখি উনি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করেই যাচ্ছেন, মৌ স্বাক্ষরিত হচ্ছে। মৌমাছি কই, মৌচাক কই পশ্চিমবঙ্গে? ৩%। পশ্চিমবঙ্গবাসী মধু খাচ্ছে কই? তাহলে ফল পাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্র থেকে তো দেখছি বেকারের সংখ্যা বাড়বে, বেকারত্ব থাকবে, কারণ তিনি ভারী শিল্প আনেননি, তার সঙ্গে অনুসারী শিল্প আসেনি। তাহলে এই এত নেই নেই এর মাঝখানে চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিল্প নেই, তো আগেই বললাম খাদ্যে চুরি, খাদ্য নেই, তাহলে সব নেই। তাহলে আমাদের কি কর্তব্য? আমি তো সত্যি কথা বলছি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব, আমি সত্যিই উদ্বুদ্ধ হয়েছি। এই যে তার চিন্তা ভাবনা, দেশাত্মবোধ, রাষ্ট্রবাদী সরকার, রাষ্ট্রের যে উত্থান, রাষ্ট্রের যে জনগণ, তাদেরকে যে গড়ে তোলা। এতদিন তো থেকে গেছে কংগ্রেস, এতদিন তো থেকে গেছে এত কিছু, তারা কি কেউ ভেবেছিল যে এতদিন ধরে আমাদের এই একেবারে উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, আমরা যে ডেভেলপড কান্ট্রি হতে পারি, সেই স্বপ্ন একজনই দেখাতে পেরেছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তিনিই বলেছেন 2047 সালে আমরা বিকশিত ভারত পাবো, ডেভেলপড কান্ট্রি হব। তাহলে সেই যে জ্যোতি আমি দেখতে পাচ্ছি, যে একটা বলে না সুদূর থেকে আমরা একটা আলোর নিশানা জ্যোতি দেখতে পাই, হ্যাঁ সেই আলো দেখতে পাচ্ছি, ভবিষ্যতের আলো, যে আলোতে যুব সমাজ উদ্বুদ্ধ হবে, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু পশ্চিমবঙ্গে সেই আলোর ছোঁয়া যদি না থাকে, পশ্চিমবঙ্গ তো আর ভারতের বাইরে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ভাবেন, উনি পশ্চিমবঙ্গ বলেন না, পশ্চিম বাংলা, বাংলা, পশ্চিমটা তুলে দিয়েছে, এখন বাংলা। ওনার এই বাংলা ভাষা, আমাদের বাংলা মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলি, বাংলা, বাঙালি আমরা জাতিতে, কিন্তু সেই অঙ্গ বঙ্গ কলিঙ্গের বঙ্গে আমরা বাস করি। পূর্ববঙ্গ চলে গেছে, পশ্চিমবঙ্গে আমরা আছি। তাহলে সেই পশ্চিমবঙ্গ সরকার এখনো লিখছেন, আর মুখে মানুষের ব্রেন ওয়াশ করছেন বাংলা, পশ্চিম বাংলা। কেন জানেন? ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে, যেভাবে ইনফিল্ট্রেশন চলছে পশ্চিমবঙ্গের বুকে, আর বেশি দেরি নেই। এখন উনি কিছু খুঁজে পান না, ওনার লোকেরা খুঁজে পান না, বলছেন SIR এর মধ্যে কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি? তো এত কিছু যখন শ্রী দেয়া হয়, ওনাদের যারা এগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেককে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে সেই ছানিশ্রী দিয়ে দিন। তাহলে এই ক্যাটারাক্ট অপারেট হয়ে গেলেই ওনারা দেখতে পাবেন যে বর্ডারের মধ্যে থরে থরে লাইন দিয়ে কারা বসেছিল, তাদের রোহিঙ্গাশ্রী তাহলে দিতে হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে খিচুড়ি খাইয়েছেন। ওই খিচুড়ি কেন রাস্তায় বসে খাওয়ালেন? নিজের বাড়িতে তো নিয়ে গিয়ে খাওয়াতে পারতেন, কারণ তিনিও জানেন এদেরকে আর রাখা যাবে না। এই বেকার ডিম ভাতাতে যারা লাইনে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে বেশ কিছু লোক তো এখনো তৃণমূলকে হয়তো ভোট দেবে। তো তাদের মানে লজ্জা কতটা কম হতে পারে? মানে চাকরি না পাওয়ার জন্য লজ্জা নেই, এবং চাকরি যে তারই সমর্থন করা পার্টি আনতে পারেন তার জন্য লজ্জা নেই, তাকে ভোটও দেবে এবং ডিম ভাতাও নেবে। এটা কি করে সম্ভব, এত কম লজ্জা? এখানে না
পাওয়া এবং পাইয়ে দেওয়ার রাজনীতি কাজ করে। হুম। এদের বাড়ির কেউ না কেউ জানবেন কোনো না কোনো ভাবে হয়তো এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, হ্যাঁ। বা কোনো রকম ভোটের সময় তারা এই যে মারধর, ভোট লুট করা, এরকম কিছু গুন্ডাগার্দি বা কোনো ক্লাবের সঙ্গে যুক্ত, যে ক্লাবগুলো টাকা পায়, কোনো না কোনো ভাবে এরা বেনিফিশিয়ারি। রাইট। পথ ঘুরে হ্যাঁ। এরা কোনো না কোনো ভাবে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখার প্রচেষ্টা করছে। যারা চুরির টাকা পছন্দ করে, যারা চোরেদের ভালোবাসে, যারা সুষ্ঠু সমাজ চায় না, সেই যুবকেরা যারা হলিগঞ্জ যাদের বলা হ্যাঁ। যায়, তারাই থাকবে মমতার সঙ্গে। সভ্য সমাজের শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ, হুম। আমি এটা বলতে পারবো না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সবাই একটা দিনের অপেক্ষা করছে, কবে 26-এ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে তারা সঠিক দিনে সঠিক সময় নিজের মতটা প্রকাশ করতে পারবে ইভিএম এর বোতাম টিপে। সেই সময়ের অপেক্ষায় আছে সবাই। আর ওই যে যৎসামান্য আছে তারা থাক, কারণ তারা একেবারেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ের অংশ বলেই আমি বলবো। তো এবার সেই জন্য ধরে নিলাম লজ্জা নেই। এবার এরা তো সিপিএম সমর্থকদের মতো নাস্তিকও না, এরা কিন্তু সারাদিন ঠাকুর পুজো করছে এবং বাড়িতে পুজো আচ্চা করছে, মন্দিরে দান দক্ষিণাও দিচ্ছে। তো তাহলে মানে ভগবানের জন্য প্রতি ভয় নেই, ভালোবাসাও নেই। এরা না দু নৌকোয় পা দিয়ে চলে, হুম। এবং দু নৌকোয় পা দিয়ে চললে তার পরিণতি কি হয়? চলা যায়, ব্যালেন্স বেশিক্ষণ করা যায় না, হুম। তাহলে পা ছিঁড়ে পড়তে হয়। তাই অচিরে পা ছিঁড়ে পড়বে, এটাই খুব স্বাভাবিক। দিদি, আপনি যে বললেন যে আপনি বনেদি বাড়ির মেয়ে, সেটা আমার জেনে খুব ভালো লাগলো। কারণ সবাই সারাক্ষণিক সে কত গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসে সেটাই ইউজুয়ালি প্রমাণ করতে চায় রাজনীতিতে নামলেই। সবাই দেখি গরিব। তো আপনি মানছেন যে আপনি গরিব ছিলেন না, সেটা আমার খুব ভালো লাগলো। না, কেন মিথ্যা প্রচার করে লাভ কি আছে? হ্যাঁ। তো দিদি, এই মসজিদের বাইরে কখনো ঈদের দিন সিপিএম আদৌ বুক স্টল দেয় না কেন? কি এমন হয়ে যাবে সেটা করলে? মানে ভোট কি ওদের এই দেবে না? প্রশ্ন তো আমি উত্তর খুঁজেছি ভাই, আমি তো উত্তর তারা দিতে পারেনি, পাইনি। ওদের আর স্টান্স নেই এটা নিয়ে? না, কোথায় মসজিদের বাইরে তারা বিক্রি করতে আমি তো দেখিনি। না। আমি তো দীর্ঘদিন তো এই পার্টি করে এসেছি। হ্যাঁ। কেন, এই প্রশ্নের উত্তর তারা দিতে আমায় পারেনি। কিন্তু তারা কেন করবে এই বুক স্টলগুলো দুর্গাপুজোর সময়, কেন তুলবে না, সেটারও উত্তর দিতে পারছে না। কেন, দুর্গা ঠাকুর কি ব্যবসা? তাহলে মমতা দুর্গা নিয়ে ব্যবসা করে, সিপিএম দুর্গা নিয়ে ব্যবসা করে, তাহলে এরা ওই এক হাঁড়ির চাল। আর ইন্দি জোটে আর একজন যে শরিক আছে তারাও। এবারে অনেকে যদি ভাবে যে ও বাবা মুসলিম ভোট পোলারাইজড হয়ে একদিকে চলে যাচ্ছে, না, এই যে হুমায়ুন কবির নিয়ে চলে যাচ্ছে ভোট, তাহলে মমতায় যাচ্ছে, সব আইবশ, এভরিথিং আইবশ চলছে এদের। এরা দেখছে বহু জাতীয়তাবাদী মুসলমান সমাজ বিজেপির সঙ্গে আছে, এবং তারপরেও যারা মমতাকে চায় না, মুসলমান মানেই চোর নয়, ডাকাত নয়, গুন্ডা নয়, বোমাবাজ নয়, তাদের মধ্যেও আছে মানুষ যারা প্রকৃত মানুষ, মানহুস সম্পন্ন মানুষ। তারা কিন্তু সর্বদা ত্রাহি ডাক ছাড়ছে, মমতার থেকে পরিত্রাণ চাইছে। সেরম কিছু মানুষ হয়তো অন্যদিকে যেতে পারে, বিজেপিতে আসতে পারে। সেটা হচ্ছে মমতার সবচেয়ে ভয়, যে যদি বিজেপিতে চলে যায়। তাই তিনি বি টিম রেডি করলেন, ধর্মের দোহাই দিলেন, বললেন যে বিজেপি হিন্দুদের পার্টি। কিন্তু সেটা উনি কিভাবে বলেন? বিজেপিতে নরেন্দ্র দামোদর দাস মোদিজি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কোথায় বাদ দিলেন তিনি? কোথায় তিনি ধর্মের বিভাজন করলেন? কোথায় শহর থেকে গ্রামকে ভাগ করলেন? তিনি তো সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের চোখে ঠুলি পড়াচ্ছেন? ধর্মের ঠুলি, ধর্মের আফিমের নেশা কাদের মুখে লাগাচ্ছেন, কাদের চোখে লাগাচ্ছেন? যারা বেশি ধর্মে বিশ্বাসী তাদের। চেষ্টা চালাচ্ছেন, আপ্রাণ ওই হুমায়ুন কবিরকে দিয়ে বি টিম তৈরি করে ফেলেছেন, এবং হুমায়ুন
সেই কাজ দিদির অনুগত ছাত্র হিসাবে করছে, এটা যেন মানুষ না ভাবে যে হুমায়ুন দিদির প্রতিবাদ করছে। এটা ভুল হবে। সংখ্যালঘু সমাজ কিন্তু আজ পিছিয়ে নেই, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদেরকে দুধের গাই বলা হয়েছে। তার মানে দুধ নেব, দুধ নেওয়ার সময় যদি লাথি খাবো, তারপরে আবারও সবসময় তো লাথি মারবে না, দুধ আবার পেয়ে যাবে। তো এই নীতিতে যাদেরকে শোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আশা করি এইবারের ভোটে তাকে মুঁহতোড় জবাব দিয়ে দেবে। আর এই সিপিএম থেকে দক্ষিণপন্থার দিকে আপনার ট্রানজিশনের সময় কখনো তৃণমূলের প্রতি কোনো স্নেহ জন্মায়নি? না না, আমার চোরেদের প্রতি স্নেহ নেই। ওই যে বললাম, আমি বনেদি বাড়ির মেয়ে, আমার চৌর্য বৃত্তিতে সেরকম একটা কিছু আসক্তি নেই, থাকবেও না। যারা সভ্য সমাজের মানুষ, নীতি নৈতিকতা মেনে চলে, তাদের মনে হয় খুব একটা ইন্টারেস্ট তারা পাবে না চোরেদের বিষয়। চোর হাটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, এই নীতি নিয়েই আমি চলে এসেছি। সিপিএম এ থাকতেও মমতার বিরুদ্ধেই লড়াই করেছি। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে বিদায় দিতে পারলেই আমি শান্তি পাবো। আর সেই পথ যখন দেখলাম বন্ধ হয়ে গেল, ইন্ডি জোটে চলে যাচ্ছে, তারা এই করছে তাই করছে, আবার এখানে এসে ঝান্ডা ধরে বলছে মমতা নিপাত যাক, এই রকম মুখ আর মুখোশ সহ্য করার মতন মানসিকতায় আমি বড় হইনি। তাই জন্য আমি আর এদের থেকে মানে নিজেকে আলাদা করা, বহুদিন এমনিতে একেবারে ঘরে বসেছিলাম আমি, ভাবতাম, পড়তাম, উচ্চ নেতৃত্ব অনেক ভারতীয় জনতা পার্টির, আমি নাম নেব না, এটা তোমার জায়গা নয়। অনেক ছোট থেকে মানে আমি বললাম না যে আমি ফার্স্ট ইয়ার মানে যখন তার আগে থেকে মানে আমি 11 থেকে পার্টিটা করি, মানে তখন জাস্ট এসআরআই ঝান্ডা ধরতাম। তারপরে কিন্তু যখন আমি কলেজে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটির আলিপুর ব্রাঞ্চে আমি ফার্স্ট ইয়ারে যখন ঢুকি, তখন থেকে আমার লড়াই আন্দোলন খুব স্পষ্ট, রূপরেখা স্পষ্ট ছিল। তারপর থেকে নিজের মতো যেমন লড়াই করতাম, তারপরে তো পার্টির ক্যান্ডিডেট হয়েছি, সবই হয়েছি। এরপর দিনের পর দিন সময় গেছে, অনেক পোস্ট হোল্ড করেছি, ব্রাঞ্চ সেক্রেটারি থেকে শুরু করে একেবারে 12 জুলাই সেন্ট্রাল কমিটি মেম্বার পর্যন্ত ছিলাম। তো সিআইটিউ এর সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম এক সময়। তো সব জায়গাতেই ছিলাম। কিশোর বাহিনী একটা বাচ্চাদের, আমি দেখতাম এদের এখানে বড্ড গন্ডগোল। আমি শেষে করলাম কি, একটা বাচ্চাদের সংগঠন ছিল, বাচ্চাদের সঙ্গে থাকা ভালো মনে হলো, বাচ্চাদেরকে নতুনভাবে লালিত পালিত করবো। তাতে তাদের মনে হলো আমি তাদের বোধহয় অন্যভাবে ব্রেন ওয়াশ করছি। আচ্ছা। কারণ তারা যা পড়াতে চাইছে, আমি বাচ্চাদের আবৃত্তি শেখাচ্ছি, সবকিছু করছি, তার মধ্যে আমার হয়তো দেশাত্মবোধ বেশি, সে দেশের কথা বলছি। তো দেশের কথায় যদি না শিশুরা উদ্বুদ্ধ হয়, কাদের কথায় হবে? প্রশ্ন ছিল আমার সেখানে। সেখান থেকে আমাকে সরিয়ে দেয়া হলো পশ্চিমবঙ্গে। সেখানে আমি একটা মুখ্য পদে মানে একদম প্রধান জায়গায় ছিলাম। সেখানে বোঝা গেল যে আমি বড্ডই দেশ নিয়ে কালচার করাচ্ছি বাচ্চাদের, সেখান থেকে আমাকে সরানো হয়েছিল। তো আমার মনে হলো এই জায়গাটা সত্যিই আমার না। এবং এরকম অনেক সময় বিধাননগরে তো অনেক নেতৃত্বই থাকেন, তো এরকম বলতেন এটা তোমার জায়গা নয়। আমি ভাবতাম তাই তো, আমার নিজের মধ্যে এত রকমের কনফ্লিক্ট রয়েছে, তো এই বিষয় নিয়ে যে নেই তা তো না। এত কিছু আমি চিন্তা করি, ভাবধারার দিক থেকে, মানসিকতার দিক থেকে মেলাতে পারছি না। মনে হচ্ছে আমি মনের সঙ্গে কোথাও লড়াই করে ফেলছি। আমার পথ আমাকে বেছে নিতে হবে। ছোটবেলায় আসলে সিপিএমের একটা দোষ বলবো না গুণ বলবো জানি না, কলেজে এই সময় মাথাটা দেখবেন একেবারে সেই তারুণ্যের যে একটা সময়, অ্যাডোলেসেন্স পিরিয়ড, যেটা দেবেন, যে চোখে দেখাবেন, রঙিন দৃষ্টি যেটা দেখবে, খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করবে। এবং সেইভাবে এখনো পর্যন্ত স্টিল নাও কলেজগুলোতে সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাদের ওই যে বললাম সবচেয়ে ভালো অনুগত ছাত্রছাত্রী হচ্ছে তৃণমূলের যারা ছোট বড় মেজ সেজ নেতা নেত্রীরা, তারাও এখন তাই করছে। এবং কলেজে শেষ পর্যন্ত ভোট হওয়াটাও বন্ধ করে দিল। তো এই যে নীতি, যে নিজেদের ক্ষমতায় রাখা, এই বিষয়ের বাইরে বেরোনো, মানুষকে রাজনৈতিক চেতনার জায়গায় স্বাধীনতা দেওয়া, সেই জায়গায় যেন আমি একটা ভীষণ দমবন্ধ পরিবেশ মনে করেছি। কোনো জায়গায় গিয়ে যেন আমার মনে হয়েছে
একেবারে আবদ্ধ হয়ে পড়ছি, আমি আমার মত প্রকাশ করতে পারছি না, হুম। কোনো একটা জায়গায় গিয়ে আমি পারছি না। হুম। তো তখন- সিপিএম এর তো বেশ অদ্ভুত ট্র্যাক রেকর্ড, মানে মত প্রকাশ না করতে পেরে আপনি আসছেন, শঙ্কর ঘোষ আসছেন, ওদিকে প্রতিকূল ঋতব্রতরা কেটে পড়ছে, সিপিএম এর কি মানে টনক নড়ছে না এটাতে? এদের একটা যে আরেকটা গৌরবময় দিক আছে, হুম। দেহত্যাগ ছাড়া পদত্যাগ হয় না এই দলে। হুম। এটা বলতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা দেখে নিন, আমি নাম বলবো না, যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকে খুব ভালোই রাজনীতিবিদ, হ্যাঁ। কিন্তু এই দেহত্যাগ ছাড়া পদত্যাগ হবে না। হুম। যতক্ষণ না তোমার কোমরে হাঁটুতে ব্যথা ধরছে, ততক্ষণ তুমি একটা সিট পাবে না, বসতে পাবে না। হুম। এই নীতির বাইরে যখন ভাবতে শুরু করলো, হুম। তখন হয়তো আমরা এলাম সামনে, হুম। কিন্তু সেটা দেরি হয়ে গেছে, হুম। অনেক দেরি হয়ে গেছে। হুম। ভাবা উচিত ছিল। সেই ভাবনা, চিন্তার অভাব এবং তাদের সংকীর্ণ চিন্তন, আমি বলবো হুম। সবচাইতে বেশি এই মেরুকরণ কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাই না। হুম। এই একেবারে সেকুলারিজমের একটা পর্দা হুম। অথবা রঙিন চশমা চাপিয়ে দেওয়া হয়। হুম। সেকুলার বলে বাস্তবে কি কিছু পাবেন? সেকুলারিজম কি, তার গভীরতা কতটা, হুম। সেটা যদি মাপতে যাই, বিশ্লেষণ করতে যাই, যত চিন্তা ভাবধারা দেখবেন, কোনো না কোনো মনের মধ্যে একটা কিন্তু পরন্তু আসবে। ঠিক যেমন চোখ বন্ধ করে আমরা সোনার পাথর বাটি সম্পর্কে চিন্তা করতে পারি না, বর্তমানে কিন্তু সেকুলারিজম, এই কথাটা কিন্তু হুম। বড় আঘাত করে। হুম। এবার যারা এখন এই মুহূর্তে সিপিএম সমর্থক, তারাও আর পারছে না, সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই হয়তো মনে হচ্ছে, তৃণমূলকে তো তারা চাই না বিন্দুমাত্র, কিন্তু তাদের কাছে বিজেপি তো একটা ভয়ানক, একটা রাক্ষস বহিরাগত, তো তাদেরকে কিভাবে পার্সুয়েট করা যাবে? আমার মনে হয় না সভ্য সমাজ, সুশীল সমাজ হুম। ভারতীয় জনতা পার্টিকে রাক্ষস মনে করে। হুম। ওই যে কিছু লোকজন, নেতা, এরা সব বলছে, পেনিট্রেট করার চেষ্টা করছে মাত্র। মানুষও তো বোকা নয়, গ্রামের মানুষ ঘুমিয়ে নেই, শহরের মানুষও কিন্তু জেগে আছে। হুম। তাই ওদের এই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ পরিহাস। এবারে সবাই সচেতন, সবাই জানে ভোটটা কোথায় দিতে হবে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই উন্নয়নশীল পশ্চিমবঙ্গ থাকলে হবে না, পশ্চিমবঙ্গকেও উন্নত হতে হবে। তবেই সার্বিক যদি ভারতবর্ষের উন্নয়ন না হয়, সার্বিকভাবে যদি উন্নত না হয়, তাহলে বিকশিত ভারত কি করে হবে? তাহলে আমাদের এখানে কি কি প্রয়োজন ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমাদের বিজেপি সরকার চাই। চাকরি চাই, অর্থাৎ শিল্প চাই, শিক্ষা চাই। আমি নিজে যেহেতু শিক্ষিকা, বইগুলো আগে পড়তাম, বড় ভালো লাগতো ছোটবেলার বই। হ্যাঁ। রাম বনে ফুল পাড়ে, হুম। রাম শব্দ বোধহয় বইয়ের এখন পাওয়া যাবে না। হ্যাঁ। আমরা যখন বই পড়াই ছোটদের, রামধনু নেই, হয়ে গেল রংধনু। হুম। এই যে পরিবেশ বই, আমি পরিবেশ নিয়ে যেহেতু চর্চা করছি, হুম। পরিবেশের বইটার মধ্যে এক গল্পের ছলে লেখা, গল্প না দিয়ে তো আমরা পড়ে এসছি ছোট থেকে, কোনো গল্প ছিল না। ইচ্ছে করে বড্ড বইগুলোকে তুলে ধরে দেখাই। প্রত্যেকেই দেখেন, যারা ইংলিশ মিডিয়ামে যাদের ছেলে মেয়েদের পড়ানোর সাধ্য নেই, তারা অবশ্যই বইগুলো দেখেন। যারা ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলে মেয়েদের, তাদেরও বইগুলোর দিকে একটু তাকানো দরকার। পশ্চিমবঙ্গ কোন পথে যাচ্ছে, তাই আমাদের পরিবর্তন দরকার। কারণ সেখানে আমরা দেখি রফিক চাচা, মইদুল চাচা, এইসব না থাকলে, আব্বু আম্মি না থাকলে বই লেখা হবে না। বইয়ের মধ্যে মারিয়া না লিখলে হবে না। কেন? আমি যদি চাই যে আমরা সর্বধর্মের সমন্বয়ে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গে থাকব, তার জন্য আমাদের কোনো নামের গল্প অন্তত বিজ্ঞান বইতে লিখতে হতো না। আগেও ছিল না, এত দাঙ্গাও ছিল না, কিন্তু ক্রমশ সেটাকে একেবারে জলাঞ্জলি দিয়ে বইয়ের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আসমানি রং, আসমান, এই ভাষাগুলোকে আনা হচ্ছে। কেন?
যে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা বলে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কি করে এত আরবি ফার্সি ভাষার এত প্রাচুর্য দেখাচ্ছে বইয়ের মধ্যে? বাচ্চারা তাহলে কি শিখছে? আমরা তো আলাদা করে আগে শিখেছি আরবি, ফার্সি, বাংলার মধ্যে অতপ্রতভাবে কোন ভাষাগুলো এসছে, প্রকৃত বাংলা ভাষার সঙ্গে কোনগুলো জড়িয়ে গেছে। আলমারি যেগুলো আমরা পড়েছি, হ্যাঁ। কই সেগুলোকে তো আমরা আপন করে নিয়েছি। হ্যাঁ। আর কত কি আপন করব সেটাই। নিজের ভাষাকে জলাঞ্জলি দিয়ে? হ্যাঁ। তা তো হয় না। হুম। নিজের ভাষাকে জলাঞ্জলি দিয়ে, নিজের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে আমরা কেন অন্যের দাসত্ব করব? কেন এই পথে পশ্চিমবঙ্গ হাঁটছে? কেন পশ্চিমবঙ্গ বলা হচ্ছে না? এটাই আমার একটা বিশাল আপত্তি। অনেকেই বলেন, হয়তো বলবেন কেন আপনারও তো দলের অনেকে বলছে। আমি জানি না কেন বঙ্গ শব্দ আমার বড় ভালো লাগে। কারণ ইতিহাসের ওই যে বললাম না, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, তো ওই বঙ্গ কেন চলে যাবে? বাংলা কেন আসবে? আপনি বলুন তো, পৃথিবীতে এতগুলো দেশ আছে, এত জায়গার, এত কান্ট্রি, এত স্টেট, এত কিছু রয়েছে, কোনো 2-3টে উদাহরণ আমাকে দিন। ভারত হয়ে যায় ইন্ডিয়া, হিন্দুস্তান হয়ে যায় ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ হয়ে যায় পশ্চিম বাংলা, কখনো কখনো বাংলা। কেন? এখানেই যত তোমাদের সমস্যা। আর কোনো একটা দেখিয়ে দিন আমাকে, আপনি উদাহরণ দিন, পারবেন? চীনের বোধহয় নাম, চৈনিকরা একটা অন্য কিছু বলে। ওই তো আমরা- দু একটা বললাম, ওই দু এক- দু একটা। হ্যাঁ। সেই চীন থেকে শুরু করে আফগানিস্তান সব জায়গা যদি দেখেন, হ্যাঁ। এই সব জায়গায় কিন্তু আগে সনাতনী ছিল। হুম। ধীরে ধীরে গ্রাস করছে। হ্যাঁ। তো আমি সত্যি কথা বলতে, ধর্ম আমাদের যখন ধারণই করে, হুম। যে যে ধর্ম অবলম্বন করে জন্মগ্রহণ করেছি, হুম। সেটাই তো তার কাছে ধারণের পাত্র, হুম। তাই না? হুম। সেটাকে জলাঞ্জলি দিয়ে হুম। চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হুম। ফেরাদ হাকিম করছেন। হুম। তারা বলছেন দাওয়াতে ইসলাম। হুম। তারপরে আমরা দেখতে পাচ্ছি লাভ জেহাদ। পশ্চিমবঙ্গে হচ্ছে কি? আর কি কি ভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে, হিন্দুদের হোমল্যান্ডটুকুকে কেড়ে নেয়ার প্রচেষ্টা করা হবে? এর জন্য প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জাগরণের প্রয়োজন। আত্মিক যেটা জাগরণ, আত্মার যে চেতনা, সেটা হওয়া প্রয়োজন। তার ফলে যেটা সম্ভব, তারা এই অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেটা দেখবই। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে। পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট বিদায়ের অপেক্ষায়, দোরগোড়ায় দাঁড়িয়ে। তার তো ভালো লাগে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের। আমি তাকে জাস্ট একটা সাজেস্ট করতে পারি, উনি যখন ফরেনার ভোটার দিয়ে ভোট করাতে পারেন, তাহলে ফরেনার ক্যান্ডিডেট হিসেবে বাংলাদেশে তো পার্টিসিপেট করতে পারেন নির্বাচনটা। কারণ ওখান থেকে তো ওনার বিয়ের প্রস্তাব এসছে, শুনেছি। তাহলে বাংলাদেশ ওনাকে চায়, বাংলাদেশ ওনার সুখ্যাতি করেন, পাকিস্তান ওনার সুখ্যাতি করেন, উনি বাংলাদেশের জয়গান গাইছেন। তাহলে আমি তো বলবো, হিথাক তোকে মানাইছে নাই রে, এক্কেবারে মানাইছে নাই রে। দিদি, যদি বিজেপি ক্ষমতায় চলেই আসে, তাহলে প্রায়োরিটি কি হবে? ল অ্যান্ড অর্ডার, না ইন্ডাস্ট্রি, নাকি শিক্ষা? অবশ্যই আইনি শাসন আসবে, শাসকের আইন চলবে না। অবশ্যই এখানে ভারী শিল্প আসবে। শিক্ষা নীতির অবশ্যই অবয়বের পরিবর্তন। এই যে আমরা বলি কারিকুলাম, সিলেবাস অ্যান্ড কারিকুলাম, টোটালি ভেঙে পড়েছে সিস্টেম। কারিকুলামের পরিবর্তন দরকার, সিলেবাসের পরিবর্তন দরকার। দিদি, ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আমার একটা কৌতূহল আছে, যে পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে যে বেকার যুবক থেকে শুরু করে পুলিশ, আমরা প্রায় সবাই করাপ্ট সব স্তরে। তো এবার তাদেরকে নিয়ে আপনাদেরও কাজ করতে হবে। এবার যাদের প্রফেশনটা, যাদের খাওয়া পড়া বেশ ডিপেন্ডেন্ট হয়ে গেছে করাপ্ট মানিটার ওপর, তাদেরকে আপনারা ফিরিয়ে আনবেন কি করে সোজা পথে? তাদের তো বেশ খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে। সে এখন তোলাবাজি না করে হঠাৎ কি এআই সায়েন্টিস্ট হয়ে যাবে? কি করবে সে?
সভ্য সমাজ গড়তে গেলে হুম। সবার হাতে কাজ দিতে হয়। হুম। কেউ কি চায় আমি চোর হব, কেউ কি চায় আমি ডাকাত হব, কোনো মা কি চায় তার ছেলে তোলাবাজি করুক? না। চায় না। এই যে নৈতিকতার পতন হ্যাঁ। দুটো কারণে হয়। এক হচ্ছে শিক্ষার অভাব। হুম। শিক্ষার অভাব যেখানে সেখানে নৈতিকতার পতন ঘটবেই। হুম। অভাব যেখানে, শিক্ষা নেই মানে সেখানে অভাব থাকবে। হুম। রোজগার যেখানে নেই সেখানে অভাব থাকবে। হুম। অভাব অর্থাৎ পেটের টান। হুম। পেটের যেখানে টান সেখানে মানুষের নৈতিকতা বলে কোনো কিছু কাজ করে না। হুম। আমি সোশিওলজির দিক থেকে যদি দেখি, সমাজতত্ত্ব সেটাই বলে, হুম। সমাজকে সুস্থভাবে গড়তে গেলে সমাজের মানে সবচাইতে যেটা প্রয়োজন সমাজকে শিক্ষিত করে তোলা। হুম। তার মানে কি বলছেন একটা হত দরিদ্র মানুষ মানে সে চুরি করবে না? হুম। ওই যে হত দরিদ্র শিক্ষিত মানুষ যার চেতনা আছে, শিক্ষা মানে কেবল পুঁথিগত শিক্ষা নয়, হুম। যার চিন্তা চেতনা নৈতিকতার যার উন্মোচন হয়েছে। হুম। বহু দরিদ্র পরিবার আছে গ্রামে হুম। যারা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছে না, একবেলা খায় একবেলা খায় না, তাদের ছেলে মেয়েরাও চাকরির জন্য চেষ্টা করছে, তারাও হয়তো এখনো রাত জেগে পেটে গামছা বেঁধে পড়াশোনা করছে, হ্যাঁ। জল খেয়ে থাকছে। হুম। তাহলে সব মানুষকে একটা প্যারামিটারে আমরা মেপে দেখতে পারবো না, হুম। ডিফারেন্সিয়েট করতেই হবে। হুম। প্রত্যেকটা জায়গায় তাদের ইন্ডিভিজুয়াল যে থিঙ্কিং প্রসেস হ্যাঁ। সবার ক্ষেত্রে ভিন্ন। তবে শহরাঞ্চলে যেগুলো আমরা দেখতে পাই, স্লাম এরিয়া, সেখানে নৈতিকতার পরিবর্তন আমি বহু জায়গায় সার্ভে করতে গিয়ে দেখেছি। নৈতিকতার পতন হুম। গ্রামের থেকে শহরে বেশি হয়। হুম। এর কারণ আছে। হুম। শহরের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভগ্ন পরিবার। হ্যাঁ। এই যে পরিবার ভেঙে যাওয়া বা নষ্ট নীড়, হ্যাঁ। এটা কিন্তু ছেলে মেয়েদের নৈতিকতার পতনের প্রথম দিক। একদম। সেখানে তাদের আইডিওলজি বলে কিছু কাজ করতে পারে না। তাহলে সেই জায়গা কোনো মরাল কম্পাসই থাকে না। একদম থাকে না। তাহলে এই যে মরালিটি আমরা যেটা বলছি যে নৈতিকতা, তাহলে এই যে চেতনা সেটা বাবা মার কাছ থেকে আসে। হুম। তো ভাবে আমি বাবার দ্বারা বিতাড়িত, মা দেখছে মা বেরিয়ে যাচ্ছে পেটে রোজগারের সন্ধানে কাজ করছে। তো এই জায়গাগুলোকে আমাদের রোধ করতে হবে যে কাজের মেয়েটি কাজ করছে তার ন্যূনতম মাইনে নির্ধারণ করতে হবে, শোষণ চলবে না। এই শোষণ বলতে গিয়ে একটা কথা মনে পড়ল। সিপিএম একসময় ন্যূনতম 18,000 টাকা মাইনে দিতে হবে বলে খুব লড়াই করত। আমি তখন সিপিএম এর ওই তথাকথিত হোল টাইমার পদাধিকারী যারা সবাই গাড়ি ব্যবহার করে, পার্টির গাড়ি, তাদের ড্রাইভারদের মাইনে আমি আর উচ্চারণ করলাম না। বলা হয়েছিল আমি নাকি এখানে তাদেরকে খেপিয়ে তুলছি। আমি বলছি আমাকে সিআইটিউ করতে দেওয়া হয়েছে, আমি তো ওদের হয়েও বলবো, হ্যাঁ। আপনি তো শোষণ করছেন বসে। এবং আমি এমন একজন উচ্চ নেতৃত্বকে এই কথা বলেছি, বলছি তুমি কি আমার ঘরের বাইরে গিয়ে কথা বলো? আমি বলছি আমি যা ভেতরে বলছি আমি তা বাইরে বলছি, কারণ ওরাও তো ড্রাইভ করছে সারাদিন, ড্রাইভার ভাইরা। সবার আগে আপনি হ্যাঁ। ওদেরকে দিন, তাই না? হ্যাঁ। তাহলে সবার আগে যদি সেই কাজটা মুখে রাস্তায় ফ্ল্যাগার ধরে পতাকা ধরে হোর্ডিং ধরে বলতে পারি আমরা, তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, অন্যের টাকা চ্যারিটি করতে তো ভালোই বাসে সবাই। কিন্তু নিজেরটা শুরু করুন, হ্যাঁ। নিজের ঘর থেকে শুরু করুন। হ্যাঁ। সেটাই তো করছেন না। ড্রাইভারদের 5-6 হাজার টাকা দিচ্ছেন আর বলছেন 18,000 টাকা, ওরাও তো সেই শ্রমিকের মধ্যে পড়ে। তাই এরম বহুবিধ আমার সঙ্গে মতবিরোধ ছিল, সংঘাত ছিল। আর আমি বিদ্রোহী। আমাকে একসময় প্রীতিলতা বলতো, অনেক কিছু বলতো, তারপরে দেখলো না এই বিদ্রোহের সুর অনেক উঁচুতে উঠাচ্ছে, তারপরে যদি সেই শব্দ যদি গ্রাস করে তাদের কণ্ঠস্বর, বললাম না তোমাদের জন্য রইল বিস্তৃত মাটি, আমি সরে এলাম। দিদি, শেষ প্রশ্ন আপনার কাছে। 26-এ যদি বিজেপি নাই যেতে, আরো 5 বছর যদি তৃণমূল সরকার চলে, তাহলে একজন শিক্ষিকা হিসেবে এবং যার সোশ্যোলজির জ্ঞান আছে সেই দিক থেকে আপনি প্রেডিক্ট করে বলুন যে 2031-এ আমরা কেমন পশ্চিমবঙ্গ দেখব? পশ্চিমবঙ্গে জলাভূমি বলে কিছু থাকবে না। আমি একজন পরিবেশ নিয়ে যেহেতু করছি পিএইচডি, সে বিষয়ে আমি বলে দিলাম জলাভূমি অর্ধেক খেয়ে নিয়েছে। জলাভূমিকে আমরা বলে থাকি কিডনি অফ দ্য সিটি। তাহলে
সেই কিডনি জলাভূমি যে জল ধারণ করবে, মাটির নিচে জল বাড়াবে এবং এই বর্ষার জল ধারণ করবে। আমাদের এখানে যে সমস্ত বায়োডাইভার্সিটি সেগুলোকে বাঁচাবে, থাকবে, তাই না? জীববৈচিত্র্য থাকবে, তবে তো ইকোসিস্টেম বাঁচবে। সেগুলো কিছুই থাকবে না, কেবল সিমেন্ট করা হচ্ছে, নয়াঞ্জলি চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের পরিবেশ, সমাজ, নারী সুরক্ষা, নারীদের সামাজিক সুরক্ষা নেই, শিক্ষার দিক থেকে সুরক্ষা নেই, চাকরির দিক থেকে নেই, শারীরিক দিক থেকে নেই, মানসিক দিক থেকে নেই। আপনি বললেন মানসিক সুরক্ষা কেন নেই, প্রশ্ন করতেই পারেন। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দেন রাত্রি 8টার পর যেন মেয়েরা রাস্তায় না বেরোয়, তাদের চলাফেরায় স্বাধীনতাকে আটকে দেওয়া হয়, তাদের ফ্রিডমে হস্তক্ষেপ করা হয়, তাহলে সেখানে মানসিক চাপ তৈরি হয় যে তাহলে কি 8টার পর বেরোলে আমার কোনো ক্ষতি হবে, আমি কি তাহলে 8টার পর বেরোবো না, তাহলে আমাদের প্রতিবন্ধকতা, তাহলে নারী সুরক্ষিত থাকবে না। শিক্ষা তো জলাঞ্জলি গেছে, চাকরি চলে গেছে, শিল্প আসবে না, কঙ্কালসার বঙ্গ, যেখানে থাকবে কিছু বহিরাগত, বেড়ে যাবে ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জ আমরা বলছি, সেই বেড়ে যাবে সংখ্যালঘুর পরিমাণ। যিনি বলছিলেন ফিরহাদ হাকিম বারবার বলেন উঁচু গলায়, এখানে 50% মানুষ উর্দুতে কথা বলবে। হয়তো সেই দিনই দেখতে পাবেন পশ্চিমবঙ্গে যে বাঙালি এবং তার বাংলার ভাষা, বাঙালির অস্মিতা, তখন তো সব কিচ্ছু বলার জন্য থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা বাংলাদেশকে কিছুদিন আগে যে অবস্থায় পেয়েছিলাম, ভয়ঙ্কর এক দৃশ্য ঘটবে। পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে। তাই শিল্প, শিক্ষা, জীবন, যৌবন, আর একটা বিষয় ব্রেন ড্রেন, এটা না বললেই না। ব্রেন ড্রেন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমরা এই যে বিধাননগর সেক্টর 5, শ্রম ড্রেনও হচ্ছে, ব্রেন ড্রেনও হচ্ছে একই সাথে। শ্রম শুধু দু ধরনেরই হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে এই যে শ্রমিক, স্কিলড লেবার, আনস্কিলড, দুটোই চলে যাচ্ছে, কোনোটা থাকছে না। এরকম কোন রাজ্য বোধহয় কখনো হয়নি যে সবাই চলে যাচ্ছে। সবাই চলে যাচ্ছে এবং যারা পড়ে থাকছে তারা বেকার, সেটা মমতা দেখিয়ে দিলেন। আর কিছু মানুষ থাকছে বৃদ্ধাশ্রম, বিধাননগর, তাছাড়াও আপনি যদি সাউথের দিকে নিউ আলিপুর বা বালিগঞ্জ, এই সমস্ত দিক যদি দেখেন, টালিগঞ্জ, ভালো ভালো জায়গাগুলো আমি বলছি যেগুলো পজ এরিয়া নামে পরিচিত, ম্যান্ডেভিলা গার্ডেন, এইরকম জায়গাগুলোর দিকে যদি তাকান, দেখবেন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে জায়গাগুলো। রিটায়ার্ড পার্সনদের একটা যেন থাকার জায়গায় পরিণত হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ চালাবে কারা? যেখানে পশ্চিমবঙ্গে আমাদের এখানে স্পেশাল ইকোনমিক জোন ছিল 3টে, সেই 3টের মধ্যে ইনফোসিস, উইপ্রো দুটো আসবে বলা হয়েছিল, সেকেন্ড ইউনিট দুটোর ক্ষেত্রেই। আর একটা বলা হয়েছিল বিদ্যাসাগর আইটি হাব, কোথায় গেল জানেন? শুনলে অবাক লাগে, শিল্প কি করে আসবে? আইটি মানেও তো সেটা একটা ইনফরমেশন টেকনোলজি, তাই না? সেটাও তো একটা শিল্প। তার বদলে এলো মাল্টি স্টোরেজ বিল্ডিং। সেখানে কি হচ্ছে না, এই বালি, চুন, সুরকি, এইসবেরই তো ব্যবসা চলে। এখানে প্রমোটার রাজ চলে, ল্যান্ড এনক্রোচমেন্টের একেবারে সিদ্ধহস্ত। এরা যেভাবে পশ্চিমবঙ্গকে লুটে পুটে খেয়েছে, জাস্ট বালি খেয়েছে, কয়লা খেয়েছে, খাদ্য খেয়েছে, শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, অভয়া প্রতিদিন প্রতিনিয়ত মানুষ চিন্তা করছে অভয়ের কথা। অভয়াকে কেউ ভুলবে না এই 26-এর নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় ফরেনার ভোটারদের বাঁচানোর জন্য গলায় কাপড় দিয়ে নেবে চলে যান, একেবারে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে তিনি মামলা করেন। অভয়ার বেলায় কি ওনার গলার চাদরটা ছিল না? তিনি কি যেতে পারতেন না? বিচার চাই অভয়ের বাবা মার সঙ্গে দাঁড়িয়ে বলতে পারতেন না কারা কারা দোষী আমার রাজ্যে? গ্যাং রেপকে তিনি একজনের নামে চাপিয়ে দিলেন। সমস্ত তথ্য প্রমাণ
এনাদের দ্বারাই লুপ্ত করে দেওয়া হলো। হুম। তাই এই বিচারের বাণীকে আর এই নীরবে নির্ভীতে কাঁদতে দিলে চলবে না বলেই আমি মনে করি। হুম। পশ্চিমবঙ্গে আমরা, আপনারা মনে করতে পারবেন কিনা জানি না, অনেক তো মানুষের স্মৃতি খুব দুর্বল। হুম। এই 11-র আগে হুম। রেজাউনুর রহমান, হুম। মনে পড়ছে না, আমরা মোমবাতি মিছিল দেখেছিলেন। হুম। মোমবাতি নিয়ে দাঙ্গাও হয়েছিল। বিদ্যুৎজনেরা বেরিয়েছিল। হ্যাঁ। অভয়ার বেলায় মোমবাতির দোকানে কি শাটার টেনে দিয়েছিল কেউ, নাকি মোমবাতি কারখানাগুলোয় মোমবাতি তৈরি হয়নি? অনির্বাণের তো সিনেমার কেরিয়ার ফেসে গেল এই করতে গিয়ে। মমতার হাতে একটা মোমবাতি দেখেছিলেন? মমতার দলের কারোর হাতে কোনো মোমবাতি দেখেছিলেন? ওনার সব মোমবাতি কোথায় গিয়েছিল? নিভিয়ে দিয়ে কি ঘরে অন্ধকার করে ঘুমোচ্ছিলেন, নাকি ওই মোমবাতির আলোয় নিজেদের হাত সেঁকছিলেন? এ প্রশ্ন তো আমি করবই। ওই পরে মাধ্যমিক স্টুডেন্টদের হয়তো মোমবাতি ফ্রি দেওয়া হবে, ইলেকট্রিসিটির যখন আর পয়সা থাকবে না। পয়সা থাকবে না, হ্যাঁ। কারণ উনি তো খরচ করছেন না বিদ্যুতে, উনি তো সেচের ব্যাপারে পয়সা খরচ করছেন না, উনি পয়সা খরচ করছেন মাদ্রাসার উন্নয়নে। এবং সেখানে তিনি যে বহুল পরিমাণ 5,713 কোটি, হ্যাঁ। প্রতি বছর 5,713 কোটি টাকা, হ্যাঁ। আর 82 কোটি টাকা দিচ্ছেন বিজ্ঞানের, হ্যাঁ। যেখানে আমরা দেখছি চর্চা করবে। হ্যাঁ। তাহলে বিশেষ জ্ঞানের কি দরকার আছে? মাদ্রাসা শিক্ষায় সকলে শিক্ষিত হোক। যে 8,000 8,500 স্কুল এই বিগত 15 বছরে বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপায়, সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে চালু করার কথা তিনি ভাবলেন না, মাদ্রাসাকে টাকা দিলেন। আর কতদিন এগুলো পশ্চিমবঙ্গবাসী দেখবে? এর থেকে আমাদের মুক্তি পেতেই হবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিমবঙ্গে নতুন সরকার নিয়ে আসবে, রাষ্ট্রবাদী সরকার নিয়ে আসবে। অনেক ধন্যবাদ দিদি আমার পডকাস্টে আসার জন্য, আর আপনাকে আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং পিএইচডির জন্য শুভেচ্ছা জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই।